নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আইজাক অ্যাসিমোভের লেখা একটি ফ্যান্টাসি ফিকশন দ্য 2 সেন্টিমিটার ডেমন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 2 সেন্টিমিটারের দৈত্য। বেশ কয়েক বছর আগে এক সাহিত্য সম্মেলনে জর্জের সঙ্গে আমার পরিচয়। মাঝবয়সী লোকটির গোলগাল চেহারা, চোখের দৃষ্টিতে অদ্ভুত সারল্য। এই লোককে সহজেই বিশ্বাস করা যায়, প্রথম দর্শনে তাই তো মনে হয়েছিল আমার। বইয়ের পেছনের প্রচ্ছদে ছবি দেখে আমায় চিনে ফেলল জর্জ। হাসি মুখে জানালো আমার গল্প উপন্যাসের মস্ত ভক্ত সে। আমি জর্জ বিটারনাট। আমার হাত ঝাঁকাতে ঝাঁকাতে নিজের পরিচয় দিল সে। বিটারনাট নামটা আমি পুনরাবৃত্তি করলাম। অদ্ভুত নাম, ড্যানিশ, বলল সে, এবং বেশ অ্যারিস্টোক্রেটিক। আমি নুট, মানে ডেনিস রাজা ক্যানুটের বংশধর। ক্যানুট 11 শতকের প্রথম দিকে ইংল্যান্ড জয় করেন। আমার এক পূর্বপুরুষ ছিলেন তার ছেলে, তবে বাপের মতো হতে পারেননি, জানেনই তো। জানি বই কি, তবে এতে গর্ব করার কি আছে বুঝতে পারলাম না। বাপের নামে মিলিয়ে তারও নাম রাখা হলো নুট, বলে চলল জর্জ। তাকে যখন রাজার কাছে আনা হলো, রয়্যাল ডেন বলেন, বাই মাই হেলদেম, এই কি আমার উত্তরাধিকার? ঠিক তা নয়। ছোট নুটকে কোলে দোলাতে দোলাতে জবাব দেয়, দূত, এ অবৈধ, এর মা ধোপিনী। বললেন রাজা। বেশ, তারপর থেকে তার নাম রাখা হয় বেটারনুট। ওই নামটাই পরে সামান্য বদল করে আমার ক্ষেত্রে এসে হয়েছে বিটারনুট। নীল চোখের সম্মোহনী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল জর্জ আমার দিকে। আমি বললাম, আমার সঙ্গে লাঞ্চ করবেন? বলে সুসজ্জিত রেস্তোরাঁটা হাত তুলে দেখালাম। ওখানে শুধু মোটা সোটা মানিব্যাগের অধিকারীরাই যায়। জর্জ বলল, রেস্টুরেন্টে একটু বেশি চটকদার, তাই না? না, ওটার আশেপাশে লাঞ্চ কাউন্টারটা হয়তো। আজ আমার আতিথ্য গ্রহণ করুন, বললাম আমি। জিভ দিয়ে ঠোঁট চাটল জর্জ। এখন রেস্টুরেন্টটাকে যেন আর একটু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে, হ্যাঁ, ওটাতে বাড়ির মতো পরিবেশ রয়েছে। চলুন, ওখানেই লাঞ্চ করা যাক। মূল কোর্সে হাত চালাতে চালাতে জর্জ বলল, আমার পূর্বপুরুষ বিটারনুটের একটি ছেলে ছিল, নাম সুইন। ভালো ডেনিস নাম। জানি, আমি বললাম। রাজা নুটের বাবার নাম ছিল সিওয়েন। আধুনিক নামের উচ্চারণটিকে ভেন বলা হয়। সামান্য ভুরু কুচকে গেল জর্জের। এ দিয়ে আপনাকে জ্ঞান দান করতে হবে না, বুঝতে পারছি। এ বিষয়ে আপনার পড়াশোনা প্রচুর। লজ্জা পেলাম আমি। সরি। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়ল জর্জ, যেন এসব কিছু না। আরেক গ্লাস ওয়াইনের অর্ডার দিয়ে বলল, সুইন বেটারনুট সুন্দরী মেয়ে দেখলে গলে যেত। এই চারিত্রিক বৈশিষ্ট্য সব বিটারনুটদের ছিল। আর মেয়ে পটাতে ওস্তাদ লোক ছিলেন সুইন বেটারনুট। শোনা যায়, সুইনকে ছেড়ে চলে আসার পরে অনেক মহিলাই নাকি মাথা দোলাতে দোলাতে বলে, আহ, কি একজন সুইন ছিল। বিরতি দিল সে। তারপর চট করে জিজ্ঞাসা করলো, আর্কিমেজ কি চেনেন? মহিলারা বলতো সুইন একজন আর্কিমেজও ছিল। না, মিথ্যা বললাম, কারণ আবার নিজের জ্ঞানের বহর দেখিয়ে অপদস্থ হতে চাই না। আর্কিমেজ কি বলুন তো? আর্কিমেজ হলো মাস্টার ম্যাজিশিয়ান, জানালো জর্জ, যেন আমি সঠিক জবাব দিতে পারিনি বলে খুব খুশি হয়েছে। সুইন গুপ্তবিদ্যা চর্চা করত। এই সময় ওটা করা যেত, কারণ আধুনিক ও বিশ্রী নাস্তিকতাবাদের তখনও জন্ম হয়নি। তিনি জাদুবিদ্যার সাহায্যে সুন্দরী মেয়েদের মন জয় করার চেষ্টা করতেন, আর এই কাজে তার দানবের দরকার হতো। তিনি বিশেষ কিছু মিষ্টি ভেষজ পুড়িয়ে দানব শক্তিকে আহ্বান করতেন। এতে কাজ হতো, মিস্টার বেটারনুট?
দয়া করে আমাকে জর্জ বলে ডাকবেন। অবশ্যই এতে কাজ হতো। আর তার অধীনে তো এক দল দানব ছিল, তার সমস্ত কাজ করে দিত। সব সত্যি, অবশ্যই। গতবার গরমে আমি তার একটা বইয়ের খোঁজ পেয়েছি। ওতে দানব আহ্বান করার তন্ত্রমন্ত্রের কথা লেখা ছিল। ধ্বংসপ্রাপ্ত একটা ইংরেজ দুর্গে বইটির সন্ধান পাই আমি। বইটির মালিক ছিল আমাদের পরিবার। আসল ভেষজের তালিকার কথা উল্লেখ ছিল বইতে। কিভাবে ওগুলো পোড়াতে হবে, পা হাঁটতে হবে, দানব শক্তিগুলোর নাম, মন্ত্র ইত্যাদি সব কিছু। পুরানো ইংরেজিতে ওসব লেখা ছিল, অ্যাংলো স্যাক্সন। আপনি তো জানেনই আমি একজন ভাষাবিদ, এবং আমার সন্দেহ হলো আপনি ঠাট্টা করছেন না। কেন, এরকম মনে হবার কারণ কি? আমি বাজে বকছি মনে হচ্ছে? ওটা খাঁটি একটা জিনিস ছিল, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এবং দানব পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। নিজের কোটের বুক পকেটের দিকে ইঙ্গিত করলো সে। এইখানে ওটা আছে। জর্জ তার পকেট স্পর্শ করলো। আঙুলের ডগায় কিছু একটা ছোঁয়া পেতে চাইল, কিন্তু পেল না। পকেটের ভেতর উঁকি দিল। ও চলে গেছে, অসন্তুষ্ট হয়ে বলল জর্জ। অদৃশ্য হয়ে গেছে। তবে এর জন্য ওকে দোষ দেওয়া যাবে না। গত রাত্রেও সে আমার সঙ্গে ছিল, কারণ এই সাহিত্য সম্মেলন সম্পর্কে একটা আগ্রহ লক্ষ্য করেছিলাম ওর মধ্যে। আই ড্রপারে ওকে হুইস্কি খেতে দিয়েছিলাম। মদটা ওর পছন্দও হয়েছিল, তবে একটু বেশিই বোধহয় পান করে ফেলেছিল। খাঁচার কাকাতুয়াটার সঙ্গে মারামারি করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ও। পাখিটাকে গালাগাল দিতে শুরু করে, তবে পাখিটা ওর ওপর হামলে পড়ার আগেই ঘুমিয়ে পড়ে। তবে আজ সকালে ওর মুড ভালো দেখছি না, সম্ভবত বাড়ি চলে গেছে। প্রতিবাদ করে কিছু একটা বলার ইচ্ছে হলো। বললাম, এসব আমাকে বিশ্বাস করতে বলেন? আপনি বলছেন আপনার বুক পকেটে একটা দৈত্য ছিল? অবশ্যই ছিল, জবাব দিল জর্জ। কত বড়? 2 সেন্টিমিটার লম্বা। কিন্তু সে তো 1 ইঞ্চির চেয়েও কম। ঠিক বলেছেন, 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। মানে আমি জানতে চাইছি 2 সেন্টিমিটারের দানবটা আসলে কী জিনিস? ছোট জিনিস। তবে নাই মামার থেকে কানা মামা তো ভালো। ওর নাম কি? অ্যাজাজেল। অ্যাজাজেল এক বন্ধুবৎসল দানব। সে তার অসাধারণ শক্তি দিয়ে আমাকে মুগ্ধ করতে চায়। তবে আমাকে সে ধনী বানাবে না, অথচ বন্ধুত্বের খাতিরে এটাই তার সবার আগে করা উচিত ছিল। সে বলে তার শক্তি শুধু পরের মঙ্গলের জন্যই ব্যবহার করা যাবে। কেমন জর্জ, কথাটা দার্শনিকের মতো হয়ে গেল না? জর্জ একটা আঙুল রাখলো ঠোঁটের ওপর। ওভাবে বলবেন না, তাতে আজাজেল অপমানিত বোধ করবে। সে বলে তার দেশ খুব সভ্য, সুন্দর। সে দেশের বাসিন্দারা বেশ দয়ালু। আজাজেল তার দেশের শাসনকর্তাকে সাংঘাতিক সম্মান করে, তবে নাম বলতে চায় না। বলে শুধু সর্বে সর্বা। আজাজেলও কি খুব দয়া দাক্ষিণ্য করে বেড়ায়? যতটুকু তার পক্ষে সম্ভব। আমার গড ডটার জুনিপার পেনের কথাই ধরুন। জুনিপার পেন? হ্যাঁ, আপনার চোখের দৃষ্টি দেখে বুঝতে পারছি জুনিপার পেনের গল্পটা শোনার জন্য আপনি বুঝি ব্যাকুল হয়েছেন। ঠিক আছে, বলছি। জুনিপার পেন তখন কলেজে পড়ছিল। বড় বড় চোখ, মিষ্টি নিষ্পাপ চেহারার একটি মেয়ে। বাস্কেটবল টিমের লম্বা সুদর্শন ছেলেগুলোর প্রত্যেকের প্রতি জুনিপারের অসম্ভব দুর্বলতা ছিল। তবে জুনিপার পছন্দ করত লিয়েন্ডার থমসনকে। বেশ লম্বা, হাত জোড়া, হাঁটু ছুঁয়েছে, বৃষস্কন্ধ। লিয়েন্ডারের খেলাই দেখতে যেত আসলে জুনিপার। গ্যালারিতে বসে চেঁচিয়ে উৎসাহ দিত। জুনিপারের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। আমাকে লিয়েন্ডারের কথা বলল একদিন। ও আঙ্কেল জর্জ, বলল জুনিপার, লিয়েন্ডারকে নিয়ে আমি স্বপ্ন দেখি। একদিন সে পৃথিবীর সেরা বাস্কেটবল খেলোয়াড় হয়ে গেছে। পেশাদার খেলোয়াড়, দলের প্রধান আকর্ষণ সে। তাকে নিয়ে বড় বড় চুক্তি হয়েছে। স্বপ্ন দেখি আমি একটি ছোট বাড়ির মালিক হয়েছি।
বাড়ির দেওয়ালে আঙুললতা ঝুলছে। আমার বাড়িতে কয়েকজন চাকর থাকবে, তারা সব কাজ করে দেবে। কবে কখন কি পোশাক পরব, হপ্তা মাস হিসেবে সব সাজানো গোছানো থাকবে। আমি ওকে বাধা না দিয়ে পারলাম না। তোমার স্বপ্নের ছোট্ট একটু গলদ রয়ে গেল শোনা। লিয়েন্ডার কিন্তু খুব একটা ভালো বাস্কেটবল খেলে না, কাজেই বিশাল অঙ্কের বেতনের চুক্তিতে যাবার সম্ভাবনাও তার নেই। ঠোঁট ফোলালো জেনিফার। ও কেন ভালো খেলোয়াড় হলো না? যার যতটুকু যোগ্যতা সে তাই হতে পেরেছে, পৃথিবীর এটাই নিয়ম। সত্যি ভালো খেলে এমন কোনো বাস্কেটবল খেলোয়াড়কে তুমি খুঁজে নিচ্ছ না কেন? কিংবা ওয়ার্ল্ড ট্রাস্টের কোনো তরুণ এবং সৎ ব্রোকারকেও তো বেছে নিতে পারো। আমিও ব্যাপারটা নিয়ে ভেবেছি আঙ্কেল, কিন্তু লিয়েন্ডারকেই আমার বেশ পছন্দ। মাঝে মাঝে তার কথা মনে হলে ভাবি, দুনিয়ায় টাকাটাই কি সব? অ্যাজাজেলকে জুনিপারের সব কথা খুলে বললাম আমি। সে সব শুনে টুনে বলল, বাস্কেটবলটা কী জিনিস? বাস্কেটের মতো দেখতে কোনো বল, তাই যদি হবে তাহলে বাস্কেটটাই বা কী জিনিস? বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমি। সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে জানতে চাইল, আমাকে বাস্কেটবল খেলা দেখানো যাবে? অবশ্যই, আজ রাতেই একটা খেলা আছে। লিয়েন্ডার একটা টিকিট দিয়েছে আমাকে, আর তোমাকে পকেটে করে নিয়ে গেলেই চলবে। বেশ, বলল অ্যাজাজেল। খেলা দেখতে যাওয়ার আগে আমাকে ডাক দিও, আমি এখন স্নানটা সেরে নিই বলে বাথটবে শুয়ে পড়ল ও। টার্কিশ বাথ নিচ্ছিল অ্যাজাজেল। সে রাতে বাস্কেটবল খেলা দেখতে গেলাম আমি অ্যাজাজেলকে পকেটে পরে। সে পকেটের ওপর মাথা তুলে উঁকি মেরে দেখল খেলা। কেউ তাকে লক্ষ্য করছে কিনা সে খেয়ালও রাখল। অ্যাজাজেলের গায়ের রং টকটকে লাল, মাথায় একজোড়া শিং আছে আর একটা লেজ আছে। বাস্কেটবল আমাকে তেমন আকর্ষণ করে না, তাই অ্যাজাজেলের ওপর ছেড়ে দিলাম। ও খেলা দেখে যা বোঝে বুঝুক। অ্যাজাজেলের বুদ্ধি মানুষের চেয়ে তীক্ষ্ণ। খেলা শেষে অ্যাজাজেল বলল, খেলা দেখে মনে হচ্ছে অ্যারিনার সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত হলো যখন ওই অদ্ভুত বলটা একটা আংটার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঠিক ধরেছ, বললাম আমি। তো তোমার গডডটারের প্রেমিক এই নির্বোধ খেলার হিরো খেলোয়াড় হতে পারবে যদি প্রতিবার সে আংটার মধ্যে বল ছুঁড়ে মারতে পারে? ঠিক। অ্যাজাজেল অন্যমনস্ক ভঙ্গিতে তার লেজ নাড়ল। এই কাজটা অবশ্য কঠিন হবে না, আমার শুধু ওর রিফ্লেক্সগুলো ঠিক করে দিতে হবে, অ্যাঙ্গেলে, হাইট, ফোর্স ইত্যাদি বুঝিয়ে দিয়ে। হঠাৎ চুপ করে গেল, তারপর বলল, আমি খেলার সময় তার ব্যক্তিগত কোঅর্ডিনেট কমপ্লেক্স নোট এবং রেকর্ড করে রেখেছি। হ্যাঁ, কাজটা করতে পারবো। বলা উচিত করা হয়ে গেছে। তোমার লিয়েন্ডারের আংটার মধ্যে বল ফেলতে আর কোনো সমস্যাই হবে না। পরের খেলা দেখার জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগলাম আমি। জুনিপারকে কিছু বলিনি, কারণ অ্যাজাজেলের দানব শক্তির প্রয়োগ এর আগে কখনো করা হয়নি। তাছাড়া পুরোপুরি নিশ্চিন্তও ছিলাম না কথা মতো কাজ হবে কিনা সে ব্যাপারে। আর জুনিপারকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে, তাই কথাটা বললাম না। তবে সে ঘটনা ঘটার সময় আমার মতোই অবাক হয়েছিল। অবশেষে চলে এলাম খেলার দিন। আমাদের স্থানীয় কলেজ নাটসভিল টেকের দলে খেলছে লিয়েন্ডার। প্রতিদ্বন্দ্বী আল কাপুন কলেজ রিফর্মেটরি। সবার ধারণা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে লড়াইটা এমন হবে কেউ আশা করেনি। কাপুন 5 প্রথম দিকে এগিয়ে যেতে থাকলো। আমি আগ্রহ নিয়ে লক্ষ্য করছিলাম লিয়েন্ডারকে। প্রথম দিকে মনে হলো সে নিজের হাত জোড়া দিয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। ড্রিবল করতে গিয়ে হাত থেকে বল ছুটে গেল। ওর রিফ্লেক্স, আমার ধারণা ছিল, এত বেশি সতর্ক ছিল যে পেশিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না লিয়েন্ডার। তারপর যেন নতুন শরীরটার সঙ্গে মানিয়ে নিল ও। বলটা ধরল, মনে হলো বলটা ধরেই পিছলে দিল ওর হাত থেকে, আর শূন্যে উঠে গেল বল। হুক বা আংটার মধ্যে গিয়ে ধুরুম করে আছাড় খেল। দর্শক চেঁচিয়ে উঠল সোল্লাসে। লিয়েন্ডার হাঁ করে তাকিয়ে রইল জুতোটার দিকে।
যেন কি ঘটেছে কিছুই বুঝতে পারল না। যাই ঘটুক সেটাই ঘটতে লাগলো বারবার। লিয়েন্ডার বলে হাত ছোঁয়ানো মাত্র ওটা যেন ঝিলিক দিয়ে ওঠে, বাঁকা হয়ে বিদ্যুৎ গতিতে ছুটে যায় বাস্কেটের দিকে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে কেউ বুঝতে পারে না লিয়েন্ডার কখন বলটা ছুঁড়ে দিল ঝুড়ির দিকে। তবে বারবার লিয়েন্ডারের বল বাস্কেটের মধ্যে ঢুকতে দেখে দর্শকরা মৃগী রোগীর মতো চেঁচাতে শুরু করলো, চিৎকার আর থামেই না। তারপর যা ঘটার ঘটল। খেলা নিয়ে মজা হইচই শুরু হয়ে গেল। দর্শক সারি থেকে অনেকেই বেড়াল ডাকতে লাগলো। কলেজের প্রাক্তন ছাত্ররা ছাড়া কাপন রিফর্মেটরিকে সমর্থন দিচ্ছিল তারা আপত্তিকর সব মন্তব্য করে বসতেই লেগে গেল হাতাহাতি। গ্যালারির সমস্ত দর্শক জড়িয়ে পড়ল মারামারিতে। কেন হয়েছিল? ভুলটা আমারই। অ্যাজাজেলকে বোঝাতে ভুল করেছিলাম, আর অ্যাজাজেল বুঝতে পারেনি মাঠের দুটো ঝুড়ি একরকম নয়। একটা হোম বাস্কেট, বাকিটা ভিজিটার্স বাস্কেট। আর বলটা লিয়েন্ডার যে বাস্কেটের কাছে ছিল সেদিকেই চলে যাচ্ছিল। ফলে যা হয়েছে, লিয়েন্ডার বারবার ভুল বাস্কেটে বল ছুঁড়েছে। নার্সভিলের কোচ ক্লজের নিষেধ সত্ত্বেও একই কাজ করে চলেছিল লিয়েন্ডার। রাগের চোটে লিয়েন্ডারের গলা টিপে ধরল কোচ। তার হাত থেকে লিয়েন্ডারকে ছাড়িয়ে নিতে গিয়ে আর এক হাঙ্গামা। বাস্কেটবলের মাঠ থেকে পালিয়ে যে এলো লিয়েন্ডার আর ওমুখ হয়নি। নিজেকে মদের মধ্যে ডুবিয়ে দিয়ে সব ঘটনা ভুলে থাকতে চাইল। তারপর পড়াশোনায় মন দেয়। সারাক্ষণই তাকে বইয়ের মধ্যে ডুবে থাকতে দেখা যায়। এত কিছুর পরও কিন্তু জুনিপার ভুলতে পারেনি লিয়েন্ডারকে। গ্র্যাজুয়েশন শেষ করে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লিয়েন্ডার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি নেয়। জুনিপারকে নিয়ে লিয়েন্ডার বর্তমানে পশ্চিমের কোথাও ছোট একটা বাড়িতে থাকছে। লিয়েন্ডার ওখানে পদার্থবিদ্যা পড়ায় আর সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে। বছরে আয় $60,000। আগামীতে নোবেল প্রাইজের প্রার্থী হতে পারে লিয়েন্ডার, এমন কানাঘুষাও শোনা যাচ্ছে। জুনিপার তার স্বামীর সম্পর্কে কখনো কোনো নালিশ করেনি। সবসময় স্বামীর প্রতি তার অগাধ বিশ্বাস বজায় রেখেছে। তবে আমি জানি মাঝে মাঝেও দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে এই জন্মে বোধহয় আর তার স্বপ্নের বাড়ি করা হলো না। এই হলো গল্প। ওয়েটারকে ফিরিয়ে দেওয়া বাকি টাকা গুনে নিতে নিতে বলল জর্জ। ক্রেডিট কার্ড রসিদ থেকে দামের পুরোটা টুকে নিল সে একটা কাগজে। আপনার জায়গায় আমি হলে বেয়ারাকে ভালো বকশিস দিতাম। আমি দিলাম। জর্জ মুচকি হাসল। তারপর চলে গেল। ভাঙতি টাকাটা পকেটে পড়ে আমাকে ফেরত দিল না। তাতে অবশ্য কিছু মনে করলাম না। জর্জ বিনে পয়সায় খেয়েছে, তবে আমি একটা চমৎকার গল্প পেয়ে গেছি, যা নিজের বলে চালিয়ে দিতে পারবো। আর ওটা চালিয়ে আজকের ভোজের কয়েক গুণ বেশি খরচ তুলে নিতে পারবো। সত্যি বলতে কি, এক্ষুনি সিদ্ধান্ত নিলাম সুযোগ পেলে জর্জকে আর একদিন ডিনারে নিমন্ত্রণ করব। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল গল্পটি 2 সেন্টিমিটার ডেমন। গল্পটি অনুবাদ করেছেন অনিশ দাস অপু। গল্পটি যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন। খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে পাবেন আমার আজ পর্যন্ত আপলোড করা গল্প থরে থরে সাজানো আছে আপনারই জন্য। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।